ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 5 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একই রায় বর্ষা জাতীয় পাথরের অস্ত্র বানাতে পারত বুদ্ধিমান মানুষেরা। 2 আদিম মানুষের জীবনের প্রথম জরুরি আবিষ্কার হলো আগুন। 3 আদিম মানুষ কৃষিকাজ শেখে নতুন পাথরের যুগে। 4 হরপ্পা সভ্যতায় পরিবার ছিল যৌথ একক না গোষ্ঠী নির্ভর। এই যে বসত বাড়িগুলিতে বেশ কিছু ঘর থাকলেও রান্নাঘর থাকতো একটি। মনে করা হয় ওই বাড়ির বাসিন্দাদের একটি হেঁসেল ছিল। হয়তো হরপ্পা সভ্যতায় যৌথ পরিবার ছিল। তাহলে হরপ্পা সভ্যতায় পরিবার ছিল যৌথ। 5 হরপ্পা সভ্যতার মহেঞ্জোদারো কেন্দ্রটি আবিষ্কৃত হয় 1922 খ্রিস্টাব্দে। এটা আছে বইয়ের 33 পাতাতে। এই যে 1921 খ্রিস্টাব্দে হরপ্পার, 1922 খ্রিস্টাব্দে মহেঞ্জোদারো কেন্দ্র দুটি আবিষ্কার করা হয়। তাহলে 1922-এ। 6 দিয়েছে হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা ছিল? তাম্র আর ব্রোঞ্জ যুগের সভ্যতা। 2 রায়তে আছে মধ্যপ্রদেশের ভীমবেটকাতে কোন যুগের মানুষের জীবন যাপনের চিত্র পাওয়া গেছে? পুরাতন পাথরের যুগের মানুষের জীবনযাপনের চিত্র পাওয়া গেছে। 2-তে দিয়েছে আদিম মানুষ প্রথমে কি খেত? আদিম মানুষ লিখবে শিকার করে এবং ফলমূল জোগাড় করেই তারা পেট ভরাতো, বা শিকার করে এবং ফলমূল জোগাড় করে তারা খেত। পশু পাখি শিকার করে কাঁচা মাংস আর ফলমূল জোগাড় করে খেত। অথবাতে বলেছে কিসের ব্যবহারের ফলে আদিম মানুষের খাবারের অভ্যাস বদলে গিয়েছিল? আগুনের ব্যবহারের ফলে আদিম মানুষের খাবারের অভ্যাস বদলে গিয়েছিল। 3-তে দিয়েছে হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন দয়ারাম সাহানি। 4-এ আছে পৃথিবীর সবথেকে পুরনো কার্পাস চাষের নমুনা কোথায় পাওয়া গেছে? মেহেরগড়ে। অথবাতে বলেছে হরপ্পা সভ্যতা কতটা পরিমাণ জায়গা জুড়ে ছিল? এটা আছে বইয়ের 34 পাতায়। এই যে হরপ্পা সভ্যতার বিস্তার প্রায় 7 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়েছিল হরপ্পা সভ্যতা। তাহলে 7 লক্ষ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে ছড়িয়েছিল হরপ্পা সভ্যতা। 5-এ দিয়েছে মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন? এই যে 1974 খ্রিস্টাব্দে ফরাসি প্রত্নতাত্ত্বিক যা ফ্রাঁসোয়া জারিস মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন আর তাকে সাহায্য করেন রিচার্ড মেডো। 3-এর আয়তে আছে এপ কি? লেজবিহীন বড় বানরকে এপ বলা হয়। এটা বইয়ের 17 পাতায় আছে। অথবা পাথরের যুগকে কত ভাগে ভাগ করা হয়? কি 3 ভাগে। পুরানো পাথরের যুগ, নতুন পাথরের, মাঝের পাথরের যুগ। এই যে পাথরের যুগকে সাধারণভাবে 3টি পর্যায়ে ভাগ করা হয়: পুরানো পাথরের যুগ, মাঝের পাথরের যুগ, নতুন পাথরের যুগ। 2-তে দিয়েছে হরপ্পা সভ্যতায় কি ধরনের বাড়িঘর পাওয়া গেছে? এটা রায়মার্টিন থেকে দিচ্ছি। এই যে হরপ্পা সভ্যতায় কি ধরনের বাড়িঘর পাওয়া গেছে? হরপ্পা সভ্যতায় নগরে 2 ধরনের বাড়িঘর পাওয়া গেছে। একটা উঁচু এলাকা বা সিটাডেলে শাসকদের বাড়িঘর, আর 2 নিচু এলাকার সাধারণ মানুষের বাড়িঘর। হরপ্পা সভ্যতার বড়, মাঝারি, ছোট আর বহুতল বাড়ি পাওয়া গেছে। হরপ্পা সভ্যতার মহেঞ্জোদারোতে 300 বর্গমিটার ক্ষেত্রফলের একটা বড় বাড়ির নিদর্শন পাওয়া গেছে। এই বাড়িটিতে 27টি ঘর এবং একটি আঙিনা ছিল। এই বাড়িতে অনেকগুলি ঘর থাকলেও হেঁসেল থাকতো একটা। এর থেকে মনে হয় এখানে যৌথ পরিবার ছিল। আমাদের শুধু বলেছে হরপ্পা সভ্যতায় কী ধরনের বাড়িঘর পাওয়া গেছে, তাই কারা থাকতেন আর বলার দরকার নেই। আচ্ছা, অথবাতে দিয়েছে হরপ্পা সভ্যতার লিপিতে কতগুলো চিহ্ন আছে আর এই লিপি কিভাবে লেখা হতো? এটা আছে বইয়ের 42 পাতায়। হরপ্পা সভ্যতায় বলেছে লিপিতে কতগুলো চিহ্ন পাওয়া গেছে। হরপ্পা সভ্যতার লিপি হচ্ছে সাংকেতিক, 375 থেকে 400টার মতো চিহ্ন রয়েছে, আর লেখা হতো ডান দিক থেকে বাঁ দিকে। ডান দিক থেকে বাঁ দিকে লেখা হতো, আর 375 থেকে 400টার মতো চিহ্ন রয়েছে। 4-এ আছে, 4-এর আয়তে বলেছে দাবানল কি? বনে লাগা আগুনকে দাবানল বলা হয়। আর পুরানো পাথরের যুগ আদিম মানুষের জীবন কেমন ছিল? তো এটা আমি একটু বই থেকে দেব। বলেছে পুরানো পাথরের যুগে আদিম মানুষের জীবন কেমন ছিল। এখান থেকে বলবে ভারী নিরেট পাথরের হাতকুঠা যারা ব্যবহার করতো তারা খাবার জোগাড় করতো।
নিজেদের খাবার তারা নিজেরা বানাতে পারত না। পশুপালনও তাদের জানা ছিল না। শিকার করে এবং ফলমূল জোগাড় করে তারা পেট ভরাতো, ফলে নানান জায়গায় ঘুরে ঘুরে দিন কাটতো তাদের। সেই যাযাবর জীবনে পাকাপাকি একটা অঞ্চলে বসতি গড়ে তোলেনি আদিম মানুষ। কিছু সময় থাকার জন্য তারা বেছে নিত কোনো প্রাকৃতিক গুহা, তা না পেলে খোলা আকাশের নিচেই দিন কাটতো। পুরনো পাথরের যুগে আদিম মানুষের জীবন ছিল বেশ কঠিন ও কষ্টের। দল বেঁধে তারা পশু শিকার করত, মিলেমিশে খাবার ভাগ করে খেত। প্রচণ্ড ঠান্ডা থেকে বাঁচতে পশুর চামড়া, গাছের ছাল পরত। আদিম মানুষ তখনও পোশাক তৈরি করতে শেখেনি। অথবাতে আছে ভীমবেটকা টিকা টুকরো কথা, এখানে বই থেকে দিচ্ছি। এটা মধ্যপ্রদেশের ভোপাল থেকে কিছুটা দূরে বিন্ধ্য পর্বতের গা ঘেঁষে নির্জন জঙ্গল। সেখানে 1957 খ্রিস্টাব্দে ভীমবেটকায় বেশ কিছু গুহার খোঁজ পাওয়া যায়। ওই গুহাগুলিতে পুরাতন পাথরের যুগ থেকে আদিম মানুষেরা থাকতে শুরু করে। গুহার দেয়ালে তাদের আঁকা ছবি পাওয়া গেছে, প্রায় সবই শিকারের দৃশ্য। নানা রকম বন্য পশুর ছবি রয়েছে, তাছাড়া পাখি, মাছ, কাঠবেড়ালির মতো প্রাণীর ছবিও দেখা যায়। এছাড়া দেখা যায় মানুষ একা অথবা দল বেঁধে শিকার করছে। তাদের কারো কারো মুখে মুখোশ, হাতে পায়ে গয়না। অনেক সময়ই মানুষের সঙ্গে কুকুরকে দেখা যায়। ছবিগুলিতে সবুজ ও হলুদ রঙের ব্যবহার হলেও বেশি দেখা যায় সাদা এবং লাল রং। 2 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতা শিলমোহর সম্পর্কে লেখো। এটা আছে বইয়ের 39 পাতায়। হরপ্পা সভ্যতায় প্রত্নতাত্ত্বিকরা অনেক শিলমোহর পেয়েছেন। শিলমোহরগুলিতে নানা লিপি আর প্রতীক চিহ্ন খোদাই করা হতো। বেশিরভাগ হরপ্পীয় শিলমোহর এক ধরনের নরম পাথর কেটে তৈরি। বেশিরভাগ শিলমোহরে একটা উল্টো নকশা খোদাই করা হতো। নকশাটি সাধারণত কোনো না কোনো জীবজন্তু। তার সঙ্গে এক সারি লিপি খোদাই করা থাকতো। ভিজে কাদামাটিতে ওই শিলমোহরটার ছাপ দিলে তা সোজা হয়ে পড়তো। শিলগুলো বানানোর পরে সেগুলোতে এক রকমের সাদা জিনিস মাখানো হতো, তারপর সেগুলো পোড়ানো হতো, ফলে খুবই শক্ত হয়ে যেত শিলগুলি। বেশিরভাগ শিলমোহরে এক শিংওয়ালা একটি কল্পিত প্রাণীর ছাপ দেখা যায়। তাছাড়া অন্যান্য ছাপও শিলমোহরে আছে। শিংওয়ালা মানুষ, ষাঁড়, গাছ ও জ্যামিতিক নকশা খোদাই করা শিলমোহর পাওয়া গেছে। শিলমোহরগুলি থেকে হরপ্পার অর্থনীতি ও ধর্মবিশ্বাস বিষয়ে অনেক কিছু জানা যায়। 5 আয়তে আছে মানুষের সংস্কৃতি কিভাবে তাকে যুগে যুগে টিকে থাকতে সাহায্য করেছে বলে তোমার মনে হয়। এটা রায়মার্টিন থেকেই দিচ্ছি। এটা 5 নাম্বারের উত্তর। মানুষের চেয়ে বৃহৎ ও শক্তিশালী প্রাণী প্রকৃতির দাপটে একসময় বিলুপ্ত হয়ে গেছে। এক্ষেত্রে আমরা ডায়নোসরাসের কথা উল্লেখ করতে পারি, কিন্তু মানুষ আদিমকাল থেকে আজ পর্যন্ত টিকে আছে মূল কারণ তার সংস্কৃতির পরিচয়। সংস্কৃতি বলতে মূলত নাচ, গান, পোশাক পরিচ্ছদ, শিল্প, সাহিত্য প্রভৃতিকে বোঝায়, কিন্তু মানব জীবনের খাওয়া দাওয়া এবং ঘুম, বিশ্রাম প্রভৃতিকেও সংস্কৃতির অন্তর্ভুক্ত করা হয়। এছাড়া মানুষের দৈনন্দিন কাজকর্ম সংস্কৃতির অংশ। উন্নত মস্তিষ্কযুক্ত জীব মানুষ অন্যান্য প্রাণীর তুলনায় ছোট এবং কম শক্তিশালী হলেও তার বুদ্ধি বেশি। মানুষ তার বুদ্ধিকে কাজে লাগিয়ে ক্রমে উন্নতির দিকে ধাবিত হয়েছে। শক্তি কম থাকলেও বড় বড় প্রাণীকে মানুষ তার প্রয়োজনে পোষ মানিয়েছে। এসব ক্ষেত্রে সাহায্য করেছে মানুষের সংস্কৃতি। পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর ক্ষমতা। মানুষ প্রাকৃতিক পরিবেশকে নিজের মতো করে ব্যবহার করতে পারে। একসময় মানুষও পশু পাখির মতো বৃষ্টি, শীত প্রভৃতি প্রাকৃতিক কারণে কষ্ট পেত, কিন্তু ধীরে ধীরে মানুষ শীত থেকে বাঁচতে গাছের ছাল, মৃত পশুর চামড়া গায়ে জড়াতে শুরু করলো। দলবদ্ধতা। মানুষ দলবদ্ধভাবে বাস করতে শুরু করে, ফলে একে অন্যের কাছ থেকে সহজেই কর্মপদ্ধতি আয়ত্ত করতে পারে। মানুষের পারস্পরিক ভাবের আদান প্রদান সংস্কৃতির অংশ, যা মানুষকে প্রকৃতিতে টিকে থাকতে সাহায্য করেছে। তাই বলা যায় সংস্কৃতি মানুষের জীবনের প্রতিচ্ছবি, যা মানুষকে যুগে যুগে টিকে থাকতে সাহায্য করেছে। সংস্কৃতি মানুষের জীবনের ক্লেশ, দুঃখ, অলসতা কাটিয়ে সতেজতা ও স্ফূর্তি দান করে। 5 2 নম্বর প্রশ্ন বলেছে হরপ্পা সভ্যতার মানুষের ধর্ম সম্পর্কে আমরা কি জানতে পারি। প্রত্নতাত্ত্বিকেরা হরপ্পার বিভিন্ন কেন্দ্রে অনেক পোড়ামাটির নারী মূর্তি পেয়েছেন। তার থেকে মনে করা হয় ওই মূর্তিগুলির পূজা হতো, অর্থাৎ হরপ্পা সভ্যতায় মাতৃপুজোর চল ছিল বলে মনে হয়। মহেঞ্জোদারোতে একটা শিলমোহর পাওয়া গিয়েছে, সেটিতে এক যোগীর মূর্তি খোদাই করা আছে। ওই যোগী জোড়াসনে বসে আছে, তার চারপাশে রয়েছে গন্ডার, বাঘ, হাতি ইত্যাদি
বেশ কিছু বন্যপ্রাণী। একসময় ওই মূর্তিটিকে পশুপতি শিবের আদি রূপ বলে মনে করা হতো, কিন্তু পশু শব্দে গৃহপালিত প্রাণী বোঝায়, অথচ ওই মূর্তির চারপাশে সবই বন্যপ্রাণী দেখা যায়। সে কারণে ওই মূর্তিটাকে পশুপতি শিবের আদি রূপ মনে করার যুক্তি নেই। হরপ্পার মানুষ নানা রকম জীবজন্তু ও গাছপালার পুজো করত। এক শিংওয়ালা কাল্পনিক পশুর মূর্তির পুজো খুব বেশি হতো। হরপ্পার শিলমোহরে ষাঁড়ের ছাপ থেকে মনে হয় ষাঁড়ের পুজোও হতো, কিন্তু শিলমোহরে কখনোই গরুর মূর্তি দেখা যায় না। অশ্বত্থ গাছ ও পাতার ছবি শিলমোহর এবং মাটির পাত্রে দেখা যায়। অশ্বত্থ গাছকে দেবতা হিসাবে পূজা করা হতো বলে মনে হয়। ধর্মীয় কাজে জলের ব্যবহার হতো, হয়তো মহেঞ্জোদারো জলাশয়টি ধর্মীয় কাজে ব্যবহার করা হতো। হরপ্পা সভ্যতায় মৃতদেহ সমাধি দেওয়া হতো। মৃতদেহের মাথা উত্তর দিকে করে শুইয়ে রাখা হতো। সমাধির ভিতরে গয়না, মাটির পাত্র রাখা হতো। কালীবঙ্গানে ইটের তৈরি সমাধিও দেখা যায়।